নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আজ আমরা এসেছি সুতানুটি গ্রামের আরেক প্রান্তে। কলকাতার ইতিহাসে বিডন স্ট্রিট নানা কারণে বিখ্যাত। এই পথটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রসারিত হয়ে একদিকে চিৎপুর রোড, অন্যদিকে আপার সার্কুলার রোডকে সংযুক্ত করেছে। বাংলা তথা ভারতবর্ষের রঙ্গমঞ্চের ইতিহাসে বিডন স্ট্রিট একটি বহুল প্রচারিত নাম। স্টার থিয়েটার একসময় এই বিডন স্ট্রিটের ধারেই গড়ে উঠেছিল, পরবর্তীতে বিধান সরণিতে যেটি স্থানান্তরিত হয়। চলুন ঘুরে দেখি এই অঞ্চলের ইতিহাস। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আধুনিক নাট্যশালার ইতিহাসে কলকাতার দাবি প্রথম ও প্রধান। তিনটি নাট্যশালা স্থাপিত হয়েছিল এই রাজপথটির ধারে। তারা হলো বেঙ্গল থিয়েটার, স্টার থিয়েটার ও মিনার্ভা থিয়েটার। প্রথম দুটি কালের নিয়মে বিস্মৃতির গর্ভে বিলীন হয়ে গেছে, শেষটি আজও টিকে আছে। 1893 খ্রিস্টাব্দে কলকাতার 6 নম্বর বিডন স্ট্রিটে নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায়ের অর্থায়নে মিনার্ভা থিয়েটার তৈরি হয়েছিল। উল্লেখ্য, বিডন স্ট্রিটের এই স্থানে ছিল গ্রেট ন্যাশনাল থিয়েটার। 1877 খ্রিস্টাব্দে 6ই অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে পঞ্চরং, আগমনী গান এবং ইয়াং বেঙ্গল নামক প্রহসন মঞ্চস্থ হওয়ার পর গ্রেট ন্যাশনাল থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল। পরে এই স্থানটি একরকম পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর এখানে গড়ে ওঠে মিনার্ভা থিয়েটার। 1893 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মিনার্ভা থিয়েটারের যাত্রা শুরু হয়েছিল শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটি মঞ্চস্থ হওয়ার মধ্যে দিয়ে। নাটকটি অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। মঞ্চে ড্রপ সিন এঁকেছিলেন ইংরেজ চিত্রকর মিস্টার উইলিয়ার্ড এবং দৃশ্যসজ্জায় ছিলেন পিম সাহেব। নাট্যদল তৈরি ও অভিনয়ের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এর সাথে অভিনয় শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন অর্ধেন্দু শেখর। এছাড়া অভিনয় শিল্পী হিসেবে যুক্ত হয়েছিলেন দানিবাবু, চুনিলাল দেব, নিখিল দেব, নীলমণি ঘোষ, কুমুদনাথ সরকার, অঘরনাথ পাঠক, অনুকূল বটব্যাল, তিনকড়ি দাসী, প্রমোদা সুন্দরী ও পরমা সুন্দরী। সঙ্গীত শিক্ষক যুক্ত হয়েছিলেন দেবকণ্ঠ বাগচি। স্টেজ ম্যানেজার ছিলেন ধর্মদাস সুর। এই মঞ্চেই প্রথম হীরালাল সেনের বায়োস্কোপ দেখানো হয়। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বনেদি বাড়ির উঠোন ছেড়ে যাত্রা শিল্প ছড়িয়ে পড়েছিল আধুনিক নাট্যজোয়ারের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে। এক এক করে গড়ে ওঠে বিভিন্ন যাত্রা দল। যাত্রা শিল্পের পীঠস্থান হয়ে ওঠে গড়ানহাটার চিৎপুর রোডের এই অঞ্চল। ওরিয়েন্টাল সেমিনারি কলকাতার একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়। 1829 সালে শিক্ষাবিদ গৌরমোহন আঢ্য সে যুগের এই প্রথম সারির বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কেবলমাত্র হিন্দু ছেলেরাই এখানে পঠন পাঠনের সুযোগ পেত। ওরিয়েন্টাল সেমিনারি ছিল ভারতের প্রথম সম্পূর্ণরূপে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত স্কুল। কারণ হিন্দু স্কুলকেও সেই সময় কিছু সরকারি নিয়মনীতি মেনে চলতে হতো, যা ওরিয়েন্টাল সেমিনারির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। সেই যুগে ইংরেজি শিখতে ছাত্রদের মিশনারি স্কুলগুলোতে ভর্তি হতে হতো। সেই সব স্কুলে তারা যে শিক্ষা পেত তা ছিল ধর্মাশ্রয়ী শিক্ষা। গৌরমোহন আঢ্য কোনো প্রকার ধর্মীয় প্রভাব ব্যতি রেখে ছাত্রদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যেই এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, এই যুগে ঐতিহ্যশালী সংস্কৃত ও ফার্সি শিক্ষা তার পূর্ব গৌরব হারিয়েছিল। এই গেল 19বিংশ শতাব্দীর কথা। এবার চলুন যাই তারও 100 বছর আগে, অষ্টাদশ শতাব্দীতে। একদিকে কুমোরটুলি, হাটখোলা, বেনিয়াটোলা, বাগবাজার এবং শ্যামবাজার। সামান্য দূরেই দর্জিপাড়া ও গড়ানহাটা। এরই মাঝে কলকাতার উত্তর পূর্ব দিকে রাজকীয় বিলাসে বিছিয়ে শোভাবাজার। সাবেক কলকাতার গন্ধ এখানে আজও পায়চারি করে। হাতিবাগানের গা লাগোয়া গ্রে স্ট্রিট ও রবীন্দ্র সরণির এককালের চিৎপুর রোড, মাঝখানে নবকৃষ্ণদেব স্ট্রিট ধরে হেঁটে বেড়ায় সেই সব বিগত দিনের গল্পরা। নবকৃষ্ণদেবের প্রতিষ্ঠা করা বিখ্যাত রাজবাড়ি এই রাস্তাতেই। শোভাবাজার বিখ্যাত কলকাতাবিদ ঐতিহাসিকরা বলেন এই নামের সঙ্গে নাকি ঘোরতর যোগ রয়েছে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেবের। আর কেউ কেউ সেই প্রস্তাব উড়িয়ে বলেন, না, নবকৃষ্ণ নয়, এই নামের আড়ালে রয়েছে শোভারাম বসাক। 1690 সাল জবচার্নকের বিশাল নৌকো এসে ভিড়ল কলকাতায়। নগর পত্তনের জন্য গঙ্গার পাশে এই অংশটাকেই মনে ধরেছিল তাঁর। প্রথমে ভেবেছিলেন গঙ্গার ওই পারে উলুবেড়িয়ায় শহর বসাবেন, কিন্তু নানা কারণে সে পরিকল্পনা বাতিল হলো। তারপর
কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর মিলে জন্ম নিল শহর কলকাতা। তখন কিন্তু শোভাবাজার নামটির কোনো অস্তিত্বই ছিল না, বরং তার পরিবর্তে ছিল পাবনা বাসনাগ নামের একটি বেহদ্দ গ্রাম, সুতানুটির অন্তর্গত অবশ্যই। কিছুদিনের মধ্যেই এই অঞ্চলের প্রতিপত্তি বাড়ল হুগলির আদিসপ্ত গ্রাম থেকে আসা বসাক তথা বসুক ও শেঠদের। সুতানুটির হাটে ব্যবসা বাণিজ্যের সূত্রে তাঁরা তখন বেশ নামকরা ধনী। এই বসাক বংশেরই একজন বিখ্যাত পুরুষ শোভারাম বসাক, তৎকালীন কলকাতার বিশিষ্ট ধনী। ইংরেজরাও যথেষ্ট খাতির করে চলত তাঁকে। নেহাত খুব কম নামডাক সম্মান ছিল না তার। নবকৃষ্ণদেব ছিলেন ইংরেজদের মুন্সি, রাজা উপাধিও ইংরেজদেরই প্রদত্ত। সাহেবদের খিদমতকারী তার বাধ্যতামূলক পরিণতি। এমনকি পলাশির যুদ্ধে তিনি নাকি সিরাজদৌল্লার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ইংরেজদের পক্ষে। তার পুরস্কার স্বরূপ লর্ড ক্লাইভও তাকে ভরিয়ে দিয়েছিলেন নানাভাবে। অথচ শোভারাম বসাকের সঙ্গে কিন্তু এমন বদনাম জড়িয়ে নেই। তিনি বেজায় ধনী, ব্যবসা মুনাফা তাঁর হাড়ে মজ্জায়। কিন্তু সিরাজের বিপক্ষে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনকে এদেশের ভবিতব্য করে তোলার মতো কোনো ঘটনায় অন্তত কোনো ভূমিকা ছিল না তার। শোভারাম বসাকের বিখ্যাত সুতার হাটটি ছিল সুতানুটিতেই। অনেকে বলেন এই সুতাহাটাই কালক্রমে শোভারামের নামে শোভাবাজারে পরিণত হয়। কিন্তু সেক্ষেত্রে শোভারাম বাজার হলো না কেন? এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর নেই। এই জায়গা থেকেই শোভাবাজার নামকরণের দ্বিতীয় মতটিকে বেশি গ্রহণযোগ্য মনে করেন অনেকে। এই মতে শোভাবাজার নামটি এসেছে সভা বাজার থেকে, আর এই নামকরণের ইতিহাসে জড়িয়ে আছেন রাজা নবকৃষ্ণদেব। শোভাবাজার নামের প্রাচীনতম অপভ্রংশটি হল সুবাহ বাজার। ঐতিহাসিক পিটি নায়ারের মতে এই নামের নেপথ্যে রয়েছে সুবাহর বাজার, অর্থাৎ সুবেদারের বাজার। শোভাবাজার রাজবাড়ির নাম এই এলাকার সঙ্গে যুক্ত হওয়ার বহু আগেই। পিটি নায়ারের মতে শোভাবাজার রাজবাড়ির পরিবার, যার কর্তা ছিলেন নবকৃষ্ণদেব, এই এলাকায় বাস করতে আসেন 1758 সালের পরে, যখন তাদের আদি নিবাস গোবিন্দপুরে ফোর্ট উইলিয়ামের জন্য জায়গা খালি করতে নিজেদের ভিটে থেকে উৎখাত হয়ে যান তারা। ফোর্ট উইলিয়াম কাউন্সিলের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ পান দেব পরিবার, যা দিয়ে পটলডাঙ্গার কাছে জমি কেনেন তাঁরা। এখানে কতদিন তাদের বাস ছিল তা জানা যায় না, কিন্তু নবকৃষ্ণদেব পরিবারের কর্তা হওয়ার পর শোভাবাজারে উঠে আসেন তাঁরা, কারণ এখানে তখনও জমির দাম অপেক্ষাকৃত কম। অনেকেই সম্ভবত জানেন না 1757 সালের পলাশির যুদ্ধের নেপথ্যে নবকৃষ্ণের ভূমিকার কথা। সেই যুদ্ধ যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত গড়ে দেয়, যে ভিত টলানো যায়নি পরবর্তী 200 বছরেও। দ্য কর্পোরেশন দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, হাউ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেপ দ্য মডার্ন মাল্টিন্যাশনাল শীর্ষক বইয়ে লেখক নিক রবিন্স লিখেছেন যে প্রায় অর্ধ শতাব্দী ধরে ব্রিটিশদের সক্রিয় সহযোগী ছিলেন নবকৃষ্ণ, ভারতীয় উপমহাদেশে তাদের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে। যে সময় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা নিজের রাজত্ব এবং কলকাতা শহর ব্রিটিশদের গ্রাস থেকে বাঁচানোর জন্য লড়ছেন, সেই সময় তার সেনাপতি মীর জাফর ব্রিটিশদের সঙ্গে চক্রান্ত করছেন, সিরাজকে সিংহাসনচ্যুত করে নিজে নবাব হওয়ার লোভে। অন্যদিকে নেপথ্যে, বিশেষ করে পলাশির যুদ্ধের প্রাক মুহূর্তে ব্রিটিশদের সাহায্য করে গেছেন নবকৃষ্ণ। কোম্পানির কর্মচারী রবার্ট ক্লাইভের নেতৃত্বে রচনা করেছেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। সিরাজের রাজত্বের পতনের পর তাঁর তোষাখানা লুট করে ব্রিটিশদের সাহায্য করেন নবকৃষ্ণ। 800 কোটি টাকার মূল্যের সোনা, রূপো এবং গয়নাগাটি, লিখেছেন রবিন্স। বেশিরভাগ মানুষই জানেন না ক্লাইভ এবং নবকৃষ্ণের বন্ধুত্ব ঠিক কতটা গভীর ছিল। পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের বিজয়োৎসব পালন করার উদ্দেশ্যে শোভাবাজারে নিজের বাড়ির দরজা খুলে দেন নবকৃষ্ণ। কোম্পানির প্রতি নবকৃষ্ণের আনুগত্যে আপ্লুত ক্লাইভ তাঁকে প্রথমে রাজা বাহাদুর, পরে মহারাজা উপাধি প্রদান করে 2000 টাকা বার্ষিক বেতনের ব্যবস্থা করে দেন। নতুন উপাধি গ্রহণ করে কিভাবে বাড়ি ফেরেন নবকৃষ্ণ? হাতিতে চড়ে, পথে ঘাটে টাকার বৃষ্টি করতে করতে, লিখেছেন রবিন্স। ক্লাইভ ভারত থেকে বিদায় নেওয়ার পরেও 2 দশক ধরে অটুট থাকে নবকৃষ্ণের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক। ক্লাইভের পরে 1777 সালে ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস এবং নবকৃষ্ণ হয়ে যান সুতানুটি এলাকার তালুকদার। গোটা এলাকা জুড়ে তখন জমির দাম ঊর্ধ্বগামী। স্থানে স্থানে গড়ে উঠছে কলকাতার বিত্তবান ব্যবসায়ী পরিবারগুলির অট্টালিকা। তবে হেস্টিংস জমানার শেষ পর্বে অবনতি ঘটে সম্পর্কের, বিশেষ করে হেস্টিংসের ব্যাপক হারে দুর্নীতি প্রকাশ্যে আসার পর।
এর ফলে নবকৃষ্ণের নিজের আয় এবং কীর্তিকলাপের তদন্ত হওয়ারও সম্ভাবনা দেখা দেয়। তবে নবকৃষ্ণদেবের দান ধ্যান ও অন্যান্য কর্মকাণ্ডের কথাও ভোলার নয়। জঙ্গল সাফ করে বেয়ালা থেকে কুলপি পর্যন্ত 31 মাইল দীর্ঘ সড়ক বানিয়েছিলেন তিনি। টাকা ঢেলেছিলেন মাদ্রাসা তৈরিতে এবং সেন্ট জনস গির্জা নির্মাণেও। জনকল্যাণমূলক নানা কাজেও তিনি দান করতেন ভালোই। শোভাবাজার রাজবাড়ির খুব কাছেই বিডন স্ট্রিটের এই বাড়িটি কলকাতার অন্যতম ঐতিহ্য। রাস্তার একদম ওপরেই দাঁড়িয়ে থাকা এই বাড়িতে জড়িয়ে আছে অনেক ইতিহাস। রামদুলাল দে হলেন এই বাড়ির প্রতিষ্ঠাতা। রামদুলাল দে ছিলেন বাংলার প্রথম কোটিপতি, যদিও পরবর্তীকালে এই বাড়ি ছাতুবাবু লাটুবাবুর বাড়ি হিসেবে বিশেষ পরিচিত। রামদুলাল দের জন্ম বর্তমান দমদমের রেগজানি গ্রামে 1752 খ্রিস্টাব্দে। এই রামদুলাল দে নিজের জীবন শুরু করেন অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে। জন্ম দিতে গিয়ে মা ও কিছুদিনের মধ্যেই বাবা মারা গেলে দিদা দাদুর কাছে মানুষ হন। দিদা ছিলেন হাটখোলার দত্তবাড়ির রাঁধুনি। সেই সূত্রে ওই বাড়ির ছেলেমেয়েদের সাথেই গৃহশিক্ষকের কাছে পড়ার পাঠ শেষ করে গৃহকর্তার আনুকূল্যে অফিসের 5 টাকা মাইনে কেরানি হয়ে যোগ দেন। খুব শিগগিরই সেটা বেড়ে মাসিক 10 টাকা হয়। সেই সময় একটি জাহাজের নিলামে 1 লক্ষ টাকা দিয়ে একটি জাহাজ নিলাম করেন রামদুলাল দে। সুযোগ ছিল মালিককে ঠকানোর, কিন্তু সৎ এই কর্মচারী মালিকের হাতে তুলে দেন পুরো 1 লক্ষ টাকা। খুশি হয়ে মদনমোহন দত্ত তাকে পুরস্কার দেন এই 1 লক্ষ টাকাই ও বলেন নিজের ব্যবসা শুরু করতে। সেই 1 লক্ষ টাকা ছিল তার ধনকুবের হওয়ার প্রথম পুঁজি। আর ফিরে তাকাতে হয়নি কোনোদিনও তাকে। তৈরি করেন রামদুলাল নিবাস। তার ছিল তীব্র ব্যবসায়িক বুদ্ধি। উনিই প্রথম ভারতে বরফ আমদানি করেছিলেন কলকাতা বন্দরের মাধ্যমে। রামদুলাল দেকে ইন্দো আমেরিকান ব্যবসার পথিকৃৎ বলা চলে। ইনি ছিলেন প্রথম আধুনিক বাঙালি ধনকুবের। সে সময় আমেরিকার ব্যবসায়ীরা এতটাই তার পুঁজি নির্ভর ছিলেন যে তার নামে একটি জাহাজের নামকরণ করা হয়েছিল রামদুলাল দে, যেটা বোস্টন থেকে কলকাতা এসেছে বহুবার। রামদুলাল দে প্রয়াত হন 1825 খ্রিস্টাব্দে। তার 2 পুত্র ছাতুবাবু আশুতোষ, লাটুবাবু প্রমথনাথ তৎকালীন বাবু সম্প্রদায়ে জীবন কাটাতে থাকেন। কলকাতার বাবু কালচারের 2 দিকপাল ছিলেন এই 2 ভাই। বুলবুলির লড়াই ও আরও নানান অদ্ভুত শখের জন্য বাবু সম্প্রদায়ের কাছে এই 2 ভাই বিখ্যাত হয়ে উঠেছিলেন। ছাতুবাবুর ছিল গান বাজনার শখ। মতান্তরে ছাতুবাবু হলেন প্রথম বাঙালি সেতার বাদক। তাই নাচঘর থাকত সবসময় জমজমাট। এসেছিলেন বিখ্যাত নর্তকী গহরজান থেকে পণ্ডিত রবিশঙ্কর। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এই বাড়ির সুনাম সকলেরই জানা। তবে এদের উত্তরপুরুষগণ সঞ্চিত অর্থ জনকল্যাণ ও দেশ হিতার্থের জন্য অনাথনাথ দেব ট্রাস্ট এস্টেট প্রতিষ্ঠা করে কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।